আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য, বাজারে আসছে আগামী সপ্তাহে। নিরাপদ আবাসন সহ রোহিঙ্গাদের জন্য প্রস্তুত ভাষান্তর, শিগগিরই শুরু হবে স্থানান্তর, সম্পৃক্ত না করার অভিযোগ জাতিসংঘের। তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর এবং ঢাকায় হবে কামাল আতাতুর্কের ভাস্কর্য। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে আসতে সম্মত তুরস্কের প্রেসিডেন্ট। এবং 23 বছরেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি পার্বত্য শান্তি চুক্তি, পাহাড়ে বাড়ছে সহিংসতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও জার্মানির প্রতিষ্ঠান ফাইজার ও বায়োনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে এই টিকা অনুমোদন দিল ব্রিটেন। আগামী সপ্তাহে গণহারে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এ বিষয়ে ব্যাপক তোড়জোড় শুরু করেছে দেশটি। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। করোনা ভাইরাসে গণহারে সংক্রমণ এতদিন গণহারে পরীক্ষার মধ্যেই ছিল সীমাবদ্ধ। এখন সময় এসেছে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করার। যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রক সংস্থা MHRA বলছে, ফাইজার ও বায়োনটেকের 95% পর্যন্ত কার্যকর ভ্যাকসিনকেই তারা অনুমোদন দিচ্ছে। The MHRA's recommendation has been reached following an extremely thorough and scientifically rigorous review of all the evidence of safety, of effectiveness, and of quality of the Pfizer-BioNTech vaccine. স্বাধীন এই নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, 4 কোটি ভ্যাকসিন আগেই অর্ডার দেয়া হয়েছে যুক্তরাজ্যের পক্ষ থেকে। এর মধ্যে শুরুতেই আনা হচ্ছে 8 লাখ ডোজ। টিকায় প্রাধান্য পাচ্ছে স্বাস্থ্যকর্মী এবং প্রবীণরা। ভ্যাকসিনেশনের জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থাপনা। জানা গেছে একটি স্টেডিয়ামকে বানানো হচ্ছে গণটিকাদান কেন্দ্র। এ কাজে দায়িত্ব দেয়া হবে সেনাবাহিনীকে। The safety of the public will always come first. And I emphasize again that this recommendation has only been given by the MHRA following the most rigorous scientific assessment of every piece of data. ফাইজার ও বায়োনটেকের টিকার গুণগত মান রক্ষার জন্য প্রয়োজন -70 ডিগ্রি তাপমাত্রা। যুক্তরাজ্যের অনুমোদনের পর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশও অর্ডার দিতে যোগাযোগ শুরু করেছে উৎপাদক প্রতিষ্ঠানের সাথে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। রোহিঙ্গাদের নিরাপদ আবাসন সহ সব সুযোগ সুবিধা নিয়ে পুরো প্রস্তুত ভাষাঞ্চল। দ্রুতই সেখানে স্থানান্তরিত হতে পারে প্রায় 2500 শরণার্থী। এরই মধ্যে নবনির্মিত এই আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেছেন 22টি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। শুরুতে ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তরে আপত্তি জানালেও সফরের পর বদলেছে তাদের মনোভাব। ভাষাঞ্চল ঘুরে এসে রিপোর্ট করছেন সৈয়দ তামিম মাহমুদ। সকল সুযোগ সুবিধা নিয়ে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরে নির্মাণ করা হয়েছে আধুনিক ও পরিবেশসম্মত এই আশ্রয়ণ প্রকল্পটি। মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত প্রায় 1 লাখ রোহিঙ্গার জায়গা হবে এই প্রকল্পে। আছে কর্মসংস্থানের ব্যাপক সুযোগও। স্বাধীনতার পর থেকেই রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করলেও 2017 সালের শেষের দিকে তা ছাড়িয়ে যায় পূর্বের সবকিছুকে। তাই এবার মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুতদের অস্থায়ী আবাস হিসেবে তৈরি করা হয়েছে এই মেগা প্রকল্পটি। এতে আছে 120টি ক্লাস্টার হাউস, প্রকল্পে থাকছে বায়োগ্যাস, পরিবেশ বান্ধব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, আছে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসার জন্য 20 হাজার হাসপাতাল ও 4টি কমিউনিটি ক্লিনিকও। যারা থাকবেন তাদের হিউম্যান ওয়েস্ট যেটা হিউম্যান এক্সক্রিটা যেটা থাকবে, এটা বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে গ্যাস হিসেবেও রান্নার চুলায় ব্যবহার করতে পারবে। আবার একটা বছরের একটা সময় পর পর ওই বায়োগ্যাসের যে পিটগুলো বানিয়েছি আমরা, এগুলো যখন পরিষ্কার করবো, ওইটা একটা ন্যাচারাল সার হিসাবে ব্যবহার করার সুযোগ থাকবে। ওটার জন্য একটা কম্পোস্ট প্রসেসিং জোন থাকবে, যে জোনের মধ্যে ময়লাটাকে ফেললে ওখানে ন্যাচারাল সার হিসাবে ওটাকে ব্যবহার করা যাবে। এই আবাসন তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশকে। সেজন্য প্রকল্প এলাকায় রাখা হয়েছে পর্যাপ্ত জলাধার।
দুর্যোগ মোকাবেলায় নির্মাণ করা হয়েছে শক্তিশালী বাঁধ, আছে সাইক্লোন শেল্টার। সাইক্লোনের জন্য যে আমাদের প্রিপারেশন যেটা আমরা বলেছিলাম 260 কিলোমিটার পার আওয়ার বেগের সাস্টেইন করে বিএনবিসি কোড অনুযায়ী নির্মাণ করা হয়েছে। প্রথমে থাকছে শোর প্রোটেকশন, দেন ফাইনালি আসছে এমব্যাঙ্কমেন্ট, দেন ফাইনালি আসছে আপনার শেল্টার। আমি নিশ্চিত যে আপনি পাশাপাশি যেই হাতিয়া এবং সন্দ্বীপ আছে এখানেও এই ধরনের কোনো ফ্যাসিলিটিস দেখবেন না। সোমবার 22টি দেশি ও বিদেশি এনজিওর 76 জন প্রতিনিধি এই প্রকল্প পরিদর্শনের পর সন্তুষ্টির কথাও জানিয়েছেন তারা। যে একটা দ্বীপ এটা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, এরকম একটা মিস ইনফরমেশন ছিল আমাদের কাছে। এখানে তারা আরো অনেক বেটার লাইফ লিড করতে পারবে। নিরাপত্তা আর যোগাযোগ ব্যবস্থা নিয়ে যে উদ্বেগের কথা বলে বারবার পিছিয়ে যাচ্ছিল এই স্থানান্তর প্রক্রিয়া, এবার পরিদর্শনের পর পাল্টে গেছে সেই দৃশ্যপট। তবে দ্রুতই এখানে স্থানান্তর করা না গেলে নষ্ট হবে প্রায় 3000 কোটি টাকার এই প্রকল্পের অবকাঠামো, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ার জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি বলে বিবৃতিতে জানিয়েছেন সংস্থাটির ঢাকা অফিস। এতে বলা হয়, স্থানান্তরের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে সংস্থাটির কাছে পর্যাপ্ত তথ্য নেই। অন্যদিকে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ স্থানান্তরের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীতে এক অনুষ্ঠানে ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতরা এ তাগিদ দেন। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। জাতিসংঘের ঢাকা অফিস এক বিবৃতিতে জানিয়েছে, রোহিঙ্গাদের স্থানান্তরের প্রস্তুতিমূলক কাজে তাদের সম্পৃক্ত করা হয়নি। এতে বলা হয়, ভাষাঞ্চলে স্থানান্তরে রোহিঙ্গারা যেন প্রাসঙ্গিক, নির্ভুল এবং হালনাগাদ তথ্যের উপর ভিত্তি করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সেই নিশ্চয়তা দেওয়া উচিত। একই সাথে স্বেচ্ছায় স্থানান্তরিতদের শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ মৌলিক অধিকার নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে ঢাকায় একই সুরে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধিরাও। তারা বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় স্থানান্তর এবং এ বিষয়ে জাতিসংঘের সম্মতি থাকলে আপত্তি থাকবে না তাদের। রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর স্বেচ্ছায় ও নিরাপদ হতে হবে। এই বিষয়ে জাতিসংঘের কারিগরি কমিটি মূল্যায়ন করা পর্যন্ত আগাম কোনো মন্তব্য করব না। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে আমরা ওয়াইসি সহ বিভিন্ন সংস্থার সাথে কাজ করছি। শুধু ইউরোপীয় ইউনিয়নের দিকে আঙুল না তুলে ভারত, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। রাজধানীতে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকেব আয়োজিত অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিতর্কের মধ্যেই ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করতে চায় তুরস্ক। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে তুরস্কের রাজধানী আঙ্কারায়। সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই এই উদ্যোগ বলে জানান তথ্যমন্ত্রী। মাহবুব কবির চপলের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে উত্তপ্ত রাজপথ। এর পক্ষে বিপক্ষে চলছে নানা কর্মসূচি। এমন অবস্থার মধ্যে ঢাকায় আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করতে চায় তুরস্ক। তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সময় এই প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে তুরস্কের রাজধানী আঙ্কারায়। বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতেই এই উদ্যোগ বলে জানান রাষ্ট্রদূত। To discuss about our bilateral cooperation between our friendly countries, Turkey and Bangladesh, to symbolize the importance of both Bangabandhu for Bangladesh and Kemal Atatürk for Turkey. We had decided to set up the sculptures. One in Ankara is named after Bangabandhu Sheikh Mujibur Rahman. And as you all know, in Dhaka. তথ্যমন্ত্রী জানান, তুরস্কের প্রস্তাবে সাড়া দিয়েছে বাংলাদেশ। মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে ঢাকায় আসতে রাজি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। মুজিব বর্ষ উপলক্ষে আপনারা জানেন যে টার্কিশ প্রেসিডেন্ট অনারেবল এরদোগানকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের ক্লোজিং সেরেমনিতে, এবং তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই যে তুরস্কের রাজধানী আঙ্কারাতে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের। একই সাথে ঢাকায় তুরস্কের
আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের আরেকটি ভাস্কর্য এখানে স্থাপনের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শান্তি চুক্তি স্বাক্ষরের 23 বছর পরও তা পুরোপুরি বাস্তবায়ন না হয় অস্থিরতা বাড়ছে 3 পার্বত্য জেলায়। চুক্তির পর এ পর্যন্ত আঞ্চলিক দলগুলোর সহিংসতায় মারা গেছে শতাধিক মানুষ। এ অবস্থায় অবিলম্বে চুক্তি বাস্তবায়নের বাধাগুলো চিহ্নিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আরিফ আমিনের ছবিতে আপেল মাহমুদের বিশেষ রিপোর্ট। 1997 সালের 2 ডিসেম্বর সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির সাথে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত নিরসনের মাধ্যমে পাহাড়ি জনপদে দেখা দেয় শান্তির সুবাতাস। কিন্তু অল্প সময়ের মধ্যেই পাহাড়ি জমির মালিকানা সহ অন্যান্য শর্ত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠায় আবারও বাড়তে থাকে সহিংসতা। এরই জের ধরে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে প্রাণহানি হয়েছে অন্তত 119 জনের। পাহাড়ের মানুষ ভূমির অধিকার ফিরে পায় নাই। আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছিল, কিন্তু সে আঞ্চলিক পরিষদের কোনো ক্ষমতা নাই। 3টি জেলা পরিষদ গঠিত হয়েছিল, জেলা পরিষদগুলো অকার্যকর। পার্বত্য চট্টগ্রামের মৌলিক বিষয়গুলো হস্তান্তর না হওয়ার কারণে আজকে পার্বত্য চট্টগ্রামের জটিল থেকে আর জটিল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ছে আঞ্চলিক দল ও গোষ্ঠীগুলো। দিন দিন বাড়ছে অস্ত্রের ব্যবহারও। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চুক্তি পুরো বাস্তবায়ন না হওয়ায় পাহাড়িদের মধ্যে ঢুকে পড়েছে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী। ফলে সংকট আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন যে সোশ্যাল কনফ্লিক্ট বলেন বা ইন্টারনাল কনফ্লিক্ট যেটা বলেন না, এটা যেন টিকে থাকে, এই টিকে থাকার জন্য কোনো কোনো গোষ্ঠী কাজ করে এবং তাদের এখানে ইন্টারেস্ট আছে। তারা তাদের হয় অস্ত্র ব্যবসা করতে পারবে অথবা এই সংঘাতের মধ্যে দিয়ে তাদের যে অর্থনৈতিক বাণিজ্য সেটা তারা চালিয়ে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নিতে হবে সরকারকেই। এটার একটা মডিফিকেশন বা রিস্টাডির প্রয়োজন আছে সেই 23 বছর আগে যে চুক্তি হয়েছে। কারণ এখানে এখন 50-50 অর্থাৎ সমান সমান জনসংখ্যা বাঙালি পাহাড়ি। তো এখন বাঙালিতে তো আপনি সেখানে তুলতে পারবেন না। সবচেয়ে বড় রাস্তা হলো আস্থায় নিয়ে আলাপ আলোচনা করা, সংলাপ করা। পাহাড়ে শান্তি ফেরাতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা বেশি জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জনগণের দুঃসময়ে কোনো ভূমিকা না রেখে বিএনপি নেতারা শুধু বক্তৃতার মধ্যে দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করাই দলটির একমাত্র কাজ। ভিডিও কনফারেন্সে ঢাকার ধামরাইয়ের ইসলামপুর নয়ারহাট দ্বিতীয় সেতু ও 4 লেনের সড়ক নির্মাণ কাজের উদ্বোধনীতে তিনি একথা বলেন। জনগণের দুঃসময়ে কোনো ভূমিকা না রেখে শুধু বক্তৃতা, বিবৃতি, বিএনপি লিপ সার্ভিসই হচ্ছে তাদের এখনকার রাজনীতি। আর সরকার যা করছে তা অন্ধ সমালোচনা করে চলছে তারা অবিরাম। আসলে বিএনপি দেশের আরও দুঃসময় জনগণের করুণ অবস্থায় প্রত্যাশা করেছিল। ব্যাংক অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা থাকায় অর্থকষ্টে বেগম খালেদা জিয়ার সংসার খরচ চালানো কঠিন হয়ে পড়ছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ক্ষমতার পালাবদল হলে জনগণ এর বিচার করবে। নোটিশ পায়, ভাড়া পরিশোধ করা যায় না। দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়া যা উপার্জন সম্পদ আছে অভিযোগের সার্টিফিকেট দিয়েছে, তাদের তার অ্যাকাউন্ট ফ্রিজ করা কেন? কেন তিনি অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা বেশি তুলতে পারেন না? ঢাকা শহরে একদিন ব্যক্তি খালেদা জিয়ার মতো মানুষ 50,000 টাকা তার কিভাবে চলে, কিভাবে চিকিৎসা চলে? করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,713। এ সময় 15,972টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন
2,198 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 4,69,430। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 13.76%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 2,562 জন। মোট সুস্থ 3,85,786। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 13 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 30, চট্টগ্রামে 4, রংপুরে 2, রাজশাহী ও খুলনা বিভাগে 1 জন করে মারা গেছেন। দ্বিতীয় দফায় 61টি পৌরসভায় ভোট গ্রহণ হবে 16 জানুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 22 ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 ডিসেম্বর। বিকেলে নির্বাচন কমিশনে দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের সময়সূচি জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। এ সময় তিনি বলেন, 61টি পৌরসভার মধ্যে 29টি পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে, আর বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে। পৌরসভার নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ হবে 28 ডিসেম্বর। জামালপুরের শিশু শিক্ষার্থী ভ্যানচালক শম্পার বাবার শফিকুল ইসলামের চিকিৎসা, শম্পার লেখাপড়া সহ পরিবারটির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় শিশু শম্পার শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে শম্পার বাবাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন জেলা প্রশাসক। এছাড়া তার নির্দেশে শম্পার পরিবারকে একটি পাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এর নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সভাপতি শেখ বজলুর রহমানের নেতৃত্বে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনটি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের মঙ্গল কামনায় দোয়া করেন নেতারা। পরে মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচি বলেন, আন্দোলন সংগ্রামে অতীতের চেয়েও শক্তিশালী হয়ে রাজপথে থাকবে নেতাকর্মীরা। জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ারও অঙ্গীকার করেন তারা। এবার পার্টেক্স খেলার খবর। ফরচুন বরিশালকে 7 উইকেটে হারিয়েছে। বঙ্গবন্ধু টি-20 কাপে প্রথম জয়ের স্বাদ পেল বেক্সিমকো ঢাকা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের দেওয়া 109 রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে 54 রান তুলতেই 3 উইকেট হারায় ঢাকা। এরপর 2 অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিমের 23 ও ইয়াসির আলীর 30 বলে অপরাজিত 44 রানে 7 বল বাকি থাকতে জয় পায় তারা। নিজেদের চতুর্থ ম্যাচে এটি ঢাকার প্রথম জয়। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 108 রান করে বরিশাল। তৌহিদ হৃদয় 33 ও তামিম ইকবাল করেন 31 রান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 13 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ালো ভারত। শেষ ম্যাচে হারলেও 2-1 সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হার্দিক পান্ডিয়া আর সিরিজ সেরা হয়েছেন স্টিভেন স্মিথ। ক্যানবেরায় স্বাগতিকদের দেওয়া 303 রানের টার্গেটে খেলতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের 75 রানের ইনিংসে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। এরপর গ্লেন ম্যাক্সওয়েল 59 রানের বিদায়ের পর 289 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 302 রান করে ভারত। রবীন্দ্র জাদেজা 66 ও হার্দিক পান্ডিয়া 92 রানে অপরাজিত থাকেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।